মুভির শুরুতে আমরা এতসুরো নামের একটা ছেলেকে দেখতে পাই। এতসুরো অন্ধকার রুমে একা থাকতে পছন্দ করে। তার রুমের জানালায় ধুলো ময়লা জমে আছে। রুমটা এতটাই অগোছালো আর অপরিষ্কার হয়ে আছে, মনে হচ্ছে ঘরটা অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে। যে কেউ এই রুমে 2 মিনিট থাকলেই তার দম বন্ধ হয়ে যাবে। এতসুরো এতটাই অলস যে কোনো কাজই সে করে না, শুধু শুয়ে শুয়ে কাউন্টিং করে। তবে সে আগে এমন ছিল না। সে তার অ্যাডমিশন টেস্টে পাশ করতে পারেনি, আর তারপর থেকেই সে ডিপ্রেশনে ভুগছে। তার মনে হয় তাকে দিয়ে কিচ্ছুই হবে না। এতসুরো তার পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি একাকিত্ব এবং অলসতা তাকে এমনভাবে গ্রাস করেছে যে এতসুরো যে সুইসাইড করবে সেই শক্তিটুকু খরচ করতে তার অলসতা লাগে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং দেওয়ালের একটা পেরেকের সাথে বেল্ট বেঁধে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করার চেষ্টা করে। কিন্তু ওইটুকু পেরেক এতসুরোর ভার নিতে পারে না। সে সব ভেঙে চুরে পড়ে, আর সে লক্ষ্য করে দেওয়ালে ছিদ্র হয়ে গেছে, আর সেই ছিদ্র থেকে আলো আসছে। কতদিন পর যে এতসুরোর চোখে আলো পড়লো তা সে নিজেও জানে না। এতসুরো কৌতূহলবশত ছিদ্রে চোখ রাখে, আর দেওয়ালের অপর পাশে একটা সুন্দরী মেয়ে রিওকে দেখতে পায়। রিওকে দেখার সাথে সাথেই এতসুরো তার প্রেমে পড়ে যায়। তারপর থেকে সে সব সময় রিওকে দেখতে শুরু করে। সকাল সন্ধ্যা সে সব সময় রিওর উপর নজর রাখত, কখন সে খাচ্ছে, কখন কি করছে। এমনকি রিওর গোসল করা এবং কাপড় চেঞ্জ করা সবই সে আগ্রহের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। কিন্তু রিও যখন জামা কাপড় খুলছিল তখন সে দেওয়ালের ছিদ্র থেকে কিছুটা দূরে সরে গিয়ে জামা ছাড়ে, আর এক এক করে জামা কাপড়গুলো বিছানায় ছুঁড়ে ফেলে। এসব দেখে এতসুরো খুব এক্সাইটেড হয়ে যায়। কিন্তু সে অনেক চেষ্টা করেও রিওকে ওই ছিদ্র দিয়ে দেখতে পায় না। মেয়েটাকে জামা কাপড় ছাড়া দেখার জন্য এতসুরো মরিয়া হয়ে ওঠে। তাই সে এতদিন পর তার ফ্ল্যাটের দরজা খুলে বের হয়। বিধ্বস্ত এতসুরো লুকিয়ে লুকিয়ে মেয়েটার গেটের সামনে গিয়ে উকি মারতে থাকে, যে কোনোভাবে রিওকে এপাশ থেকে একটু দেখা যায় কিনা। তখনই নিচ থেকে আরেকটা মেয়ে এতসুরোকে দেখে ফেলে যে সে আরেকজনের বাড়িতে উকিঝুঁকি দিচ্ছে। তখন এতসুরো ভয় পেয়ে অন্য কাজ করার ভান ধরে। এদিকে মেয়েটা এতসুরোর নিচের ফ্ল্যাটে অনেকক্ষণ নক করার পরও সাড়া না পেয়ে তার হাতে থাকা খাবারটা দরজায় ঝুলিয়ে রেখে চলে যায়। এতসুরোর নিচের ফ্ল্যাটে থাকে হারুকো নামের একটা ছেলে, আর এই মেয়েটা ছিল হারুকোর বোন। সে তার ভাইয়ের জন্যই খাবার এনেছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও হারুকো দরজা খুলে না। হারুকোর জন্য আনা ওই খাবার থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। খাবারের গন্ধে এতসুরোর খিদে পেয়ে যায়। সে যে কয়দিন পেট ভরে খায় না তা হয়তো সে নিজেই জানে না। হারুকোর বোন চলে গেলে এতসুরো চুপি সারে গিয়ে খাবারটা নিয়ে খাওয়া শুরু করেন। সে এমনভাবে খেতে শুরু করে মনে হয় দীর্ঘদিন ধরে খায় না। এখন এই দৃশ্য আবার পাশের ফ্ল্যাটে থাকা ওই রিও নামের সুন্দরী মেয়েটা দেখে ফেলে। এতসুরো যখনই পেছনে ফিরে সে দেখে যে রিও তার দিকে তাকিয়ে আছে। এতসুরো যখন রিওকে দেখে তখন সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, আর বেচারার শ্বাসনালীতে খাবার আটকে যায়। এতসুরো তখন পরিস্থিতি সামাল দিতে বলে যে আসলে খাবারটা খাওয়ার লোক ছিল না, তাই নষ্ট হবে ভেবে আমি খাচ্ছি। এক পর্যায়ে রিও এতসুরোকে জিজ্ঞেস করে, তুমি কোন ফ্ল্যাটে থাকো? এতসুরো জবাব দেয় যে সে তার পাশের ফ্ল্যাটেই থাকে। রিওর ছেলেটার খাবার খাওয়া দেখে খুব মায়া হয়, যার জন্য সে এতসুরোকে নিজের বাসায় খাবার খাওয়ার দাওয়াত দেয়। এতসুরো কিছু না ভেবে তার বাসায় খেতে চলেও আসে। রিও যখন খাবার পরিবেশন করছিল এতসুরো রিওর দিকে একভাবে তাকিয়েছিল। রিও খেয়াল করলে এতসুরো লজ্জায় পাশের রুমে চলে যায়। এরপর সে দেওয়ালের ছিদ্রের কাছে গিয়ে ছিদ্রটা বড় করার চেষ্টা করতে থাকে, আর ঠিক সেই সময় সেখানে রিও চলে আসে। তাকে দেখে এতসুরো এক লাফ দিয়ে ওঠে, আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, আমি আমার প্যান্টটা ঠিক করছিলাম। তারপর তারা একসঙ্গে খেতে বসে। এত মজার খাবার পেয়ে এতসুরো তাড়াতাড়ি করে খেতে শুরু করে, আর রিওর কাছে আরো খাবার চায়। রিও এতে বেশ খুশি হয়। কাউকে রান্না করে খাওয়াতে তার ভালোই লাগে। তাই রিও বলে, তুমি এখন থেকে আমার সঙ্গেই খেতে পারো, আমিও এখানে একাই থাকি। একসাথে খাওয়া দাওয়া করতে পারলে আমারও ভালো লাগবে। এতসুরো রিওর এমন কথা শুনে বেশ খুশি হয়। এরপর সে বাড়িতে চলে আসে। এরপর থেকে সে প্রায়ই রিওর সঙ্গে খাওয়া দাওয়া করত, আর নিজের ফ্ল্যাটে ফিরে ছিদ্র দিয়ে রিওর উপর নজর রাখত। একদিন এতসুরো রিওকে তার জীবনের কথা বলতে শুরু করে। এতসুরো রিওকে বলে, আমার না খুব লজ্জা করে, আমি প্রায়ই তোমার কাছে এসে খাই, কিন্তু আমি কিচ্ছু করি না। রিও এতসুরোর কথা শুনে কোনো উত্তর না দিয়ে শুধু হাসে। এতসুরো জিজ্ঞেস করে, তুমি জানতে চাইবে না আমি কেন কিছু করি না? তুমি একটা ছেলেকে খাওয়াচ্ছ, তোমার কি তার সম্পর্কে সবটা জানা উচিত না? রিও বলে, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, আর আমি জানি তুমি খুব ভালো ছেলে। ক্রাশের মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে এতসুরো অবাক হয়ে যায়, আর তার মনের মধ্যে এতদিন নিজের প্রতি যে বিশ্বাস ছিল তা ধীরে ধীরে কমতে থাকে। এতসুরো কনফিডেন্স পায়। সে রিওর জন্য এতই পাগল হয়েছে যে বাইরে কোনো কাজে গেলেও বাড়ি ফিরে সাথে সাথে ওই দেওয়ালের ছিদ্রে চোখ রাখে, আর রিওকে দেখতে থাকে।
কিন্তু একদিন এতসুরো ভাবে রিও এত ভালো একটা মেয়ে, কিন্তু তার অজান্তে তার প্রাইভেট লাইফে এভাবে নজরদারি করাটা এতসুরোর মোটেও ঠিক হচ্ছে না। তার বিবেকে বাধা দেয়, যার জন্য সে ওই ছিদ্রের ওপর কাগজ লাগিয়ে দেয়। সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়, আর এতসুরো তার রুমে শুয়ে রিওর কথাই ভাবতে থাকে। সে রিওকে খুব মিস করছে। সে তার ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারে না। রিওকে দেখা তার নেশায় পরিণত হয়েছে। এতসুরো যেই না রিওর রুমের দরজা খোলার শব্দ পায়, সাথে সাথে সে কাগজ সরিয়ে আবার ওই ছিদ্রে চোখ রাখে। তখন রিওকে দেখে তার মনটা ভরে যায়, কিন্তু তার পরপরই রিওর পেছন পেছন একটা ছেলেকে আসতে দেখে এতসুরোর মন ভেঙে যায়। তাহলে কি রিওকে নিয়ে এতসুরোর এত চিন্তা, এত ফিলিংস সব মিথ্যে হয়ে যাবে? রিও অন্য কাউকে ভালোবাসে? এতসুরো ভাবে ছেলেটা রিওর বয়ফ্রেন্ড, কিন্তু এরপর যা ঘটলো সেটা দেখে এতসুরোর চোখ একেবারে মাথায় উঠে গেল। সেই সুন্দরী ইনোসেন্ট মেয়ে রিও সেই ছেলেটাকে কি নির্মমভাবে হত্যা করলো। তার হাতে একটা অ্যান্টি কাটার, সেটার সাহায্যে সে ওই ছেলেটাকে মেরে ফেলে। এতসুরো ভয়ে কেঁপে ওঠে, আর তখনই তার ধাক্কায় ওপাশের বুকশেলফের একটা বই ছিদ্রের ওপর পড়ে যায়। এতসুরো আর কিছুই দেখতে পায় না। সে ভয়ে একেবারে জমে যায়। সে ভাবতে থাকে কিভাবে রিও একটা জলজান্ত লোককে মেরে ফেলতে পারে। ঠিক তার কিছুক্ষণ পর কেউ এসে এতসুরোর রুমের দরজায় নক করে। এতসুরো ভয়ে ভয়ে দরজার ছিদ্র দিয়ে দেখে যে রিও খাবারের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। এতসুরো ভয়ে ভয়ে দরজা খোলে। তারপর রিও এতসুরোকে বলে, আমি আজ বৃষ্টি হওয়ার জন্য গরম গরম খাবার রান্না করেছি, আজ আমরা তোমার ঘরে বসে খেতে পারি? বেচারা এতসুরোর তো ভয়ে গলা দিয়ে কোনো স্বরই বের করতে পারছে না। এতসুরোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, কারণ সে বহুদিন ধরেই ইলেকট্রিসিটি বিল জমা করেনি। তাই তারা এতসুরোর ঘরে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেন। এতসুরো তো জানে রিও কেন আজ তার ঘরে খাবার খাওয়ার ব্যবস্থা করেছে, কারণ তার ঘরে তো একটা মানুষের লাশ পড়ে আছে, যে লোকটাকে সে মাত্র কিছুক্ষণ আগেই মেরে ফেলেছে। এতসুরো আজ রিওর সঙ্গে তেমন একটা কোনো কথা বলে না। সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। একটু আগে যে মেয়েটা একটা জলজান্ত মানুষকে খুন করেছে, এখন সে এতসুরোর সঙ্গে হেসে হেসে ক্যান্ডেল লাইট ডিনার করছে। তবে সে রিওকে বুঝতে দিতে চায় না যে তার একটু আগের ওই খুনের সাক্ষী সে নিজেই। কিন্তু এতসুরো একটু ভয়ে ভয়েও ছিল, কারণ রিওর চোখে যদি ওই দেওয়ালের সে ছিদ্রটা পড়ে যায়, তাহলে হয়তো এতসুরোর অবস্থাটাও ওই লোকটার মতোই হবে। এরপর রিও এতসুরোকে তার ফিলিংসের কথা শেয়ার করে যে সে খুব একা। এতসুরোর মতো রিওর জীবনেও তেমন কেউ নেই, তাই এতসুরোর সঙ্গে সময় কাটাতে তার খুব ভালো লাগে। রিও চলে গেলে এতসুরো কলমের খোঁচা দিয়ে দেওয়ালের ওপাশের ছিদ্রর সামনে থাকা বইটা সরিয়ে ক্লিয়ার করে। তারপর এতসুরো যখন রিওকে দেখে, তার মনটা ভরে যায়। তার মনে হয় এত ভালো একটা মেয়ে কিভাবে খুন করতে পারে। এতসুরো তখন মনে মনে ভাবে এই সবই তার মনের ভুল। কিন্তু তার কিছুক্ষণ পর সে রিওর রুমে আরো একজন মানুষের হাত দেখে, যে কিনা পড়ে যাওয়া ওই বইগুলো তুলে রাখে। এতসুরো মরিয়া হয়ে দেখতে চায় কে রিওর ঘরে ঢুকলো। সে দরজা খুলে দেখতে গেলে একটা মেয়েকে দেখতে পায়। পরে আমরা এই মেয়েটাকে রেইনা নামে চিনব। রেইনা পিছন ফিরে এতসুরোর দিকে তাকাতেই এতসুরো দরজা বন্ধ করে দেয়। কিন্তু রেইনা এতসুরোকে বলে, তোমার পায়জামার ফিতা বেরিয়ে আছে। পরে এতসুরো দরজা খুলে কাউকে দেখতে পায় না। পরের দিন সকালে এতসুরো রুম থেকে বের হয়ে রিও রুমের দিকে তাকালে কাউকে দেখতে না পেয়ে নিচে পানি ভরতে চলে যায়। তারপরে রিও তাকে পেছন থেকে ডাক দেয়। তারা একে অপরকে গুড মর্নিং জানায়। রিও ভার্সিটিতে যাচ্ছে। সে এতসুরোকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? এতসুরো জানায় সে কাপড় ধুতে আর পানি ভরতে এসেছে। রিও তখন বলে, এত কষ্ট করে কাপড় ধোয়ার দরকার নেই। এতসুরো চাইলে রিওর ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে পারে। এরপর তারা কথা বলে যে যার মতো চলে যায়। কিন্তু এতসুরোর মাথা থেকে রিও যে লোকটাকে খুন করেছিল এই বিষয়টা কোনোভাবেই যাচ্ছে না। কিন্তু এত কিছুর পরেও এতসুরো সেটা মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। পরের দিন এতসুরো তার রুমের সব আবর্জনা পরিষ্কার করে, আর তার রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে যে রিও এসে আবার তার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করবে। পাশে রিওর রুমের আলো জ্বললে এতসুরো আবার ওই দেওয়ালের ছিদ্র দিয়ে দেখে যে আজকে আবারও অন্য একটা লোককে নিয়ে এসে ঠিক একইভাবে হত্যা করে রিও। লোকটাকে হত্যা করে রিও ভয়ঙ্করভাবে হাসে। ঠিক সেই সময় রিও সন্দেহ হয় যে দেওয়ালের ওই ছিদ্র থেকে কেউ একজন দেখছে। সাথে সাথে সে অ্যান্টিকাটা ঢুকিয়ে দেয়। এরপর সে ওই ছিদ্র দিয়ে এতসুরোকে দেখতে পায়, মানে এতসুরো তাকে খুন করতে দেখে ফেলেছে। রিও বুঝে গেছে দেখে এতসুরো ভয়ে চিৎকার করে ওঠে আর রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। সে নিশ্চিত এবার তার পালা। সে পেছন ফিরে দেখে রিও রক্তমাখা অ্যান্টিকাটার হাতে নিয়ে তাকে ফলো করছে। এতসুরো ভয়ে দৌড়ে পাশের বিল্ডিং এর ছাদে উঠে যায়, কিন্তু তার পেছন পেছন রিও সেখানে চলে আসে। এতসুরো তখন আর কোনো উপায় না পেয়ে রিওর কাছে আত্মসমর্পণ করে। সে হাঁটু গেড়ে বসে পড়ে। এতসুরো রিওকে বলে, আমি তোমাকে দেখার আগে ডিপ্রেশনে ছিলাম, তারপর আমি একদিন আত্মহত্যা করতে গিয়ে তোমাকে দেখি। সেই দিন থেকেই আমার জীবনটা একদম পাল্টে গেছে। আমার পুরো পৃথিবী একটা মানুষকে ঘিরে সীমাবদ্ধ হয়ে গেছে, আর সেটা হলো তুমি।
আমি তোমাকে আগের মানুষটাকেও হত্যা করতে দেখেছি, কিন্তু আমি নিজের চোখকে বিশ্বাস করতে চাইনি। আমি সব জানার পরেও তোমার থেকে দূরে সরে যাইনি, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। তুমি এখন চাইলেই আমাকে মারতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার এই জীবনটা তোমারই দেওয়া। কিন্তু রিও এতসুরোকে মারতে এসেও তার ফেস দেখে আর মারতে পারছিল না। তখন রিও এতসুরোকে বলে, এই প্রথম কাউকে মারতে আমার মন বাধা দিচ্ছে। কি এমন আছে তোমার মধ্যে? তখন এতসুরো বলে যে, তুমি আমার জন্য রান্না করেছো, আমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করেছো, সেই জন্য হয়তো তুমি আমার মায়ায় পড়ে গেছো। রিও বলে, এই প্রথম কেউ স্বেচ্ছায় মরতে চাইছে। তারপর রিও এতসুরোর ঠোঁটের কেটে যাওয়ার রক্ত চেটে বলে, তোমার রক্ত অনেক সুস্বাদু। তখন এতসুরো রিওকে কিস করতে গেলে রিও এতসুরোর চোখ চেপে ধরে। একদিন রিও এতসুরোর রুমে যায় আর ওই ছিদ্র দিয়ে নিজের রুমটা দেখে এতসুরোর সঙ্গে মজা নেয়। রিও বলে, তুমি এই ছোট্ট ছিদ্র দিয়ে কি করে দেখো? এতে করে এতসুরো লজ্জিত হয়ে রিওর কাছে মাফ চায়, কারণ সে বিনা অনুমতিতে রিওকে দেখেছে। তারপর এতসুরো রিওকে বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? রিও লজ্জা পেয়ে বলে, হ্যাঁ। এতসুরো তখন রিওকে একটা ভালো খবর দেয় যে সে রিওর জন্য একটা জব করবে, কারণ এখন তার একটা গার্লফ্রেন্ড আছে। সে শুধু শুধু ঘরে বসে থাকতে পারবে না, তার গার্লফ্রেন্ডের উপর তার তো একটা দায়িত্ব আছে। এগুলো শুনে রিও খুশি হয়ে যায়, কারণ এই প্রথম তাকে নিয়ে কেউ এত ভাবছে। এতসুরো একটা সুপার শপে কাজ নিয়েছে, কিন্তু এখানে যখন সে কোনো কার্টুন খোলে তখন অ্যান্টি কাটার দেখে তার গতকালের কথা মনে পড়ে যায়। এতসুরো কোনো মতেই তার মাথা থেকে সেই রাতের দৃশ্য ভোলাতে পারছে না। বারবার সেই রাতের ভয়ানক দৃশ্যগুলো তার মনে ঘুরপাক খাচ্ছে। একটা পর্যায়ে সে মনে মনে ভাবে, রিও কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি সে এতসুরোকে মারার জন্য কোনো নতুন প্ল্যান তৈরি করছে। রাতে কাজ শেষ করে এসে যেই না এতসুরোর রুমে ঢোকে তখনই রিওর গলা শোনা যায়। রিও তাকে স্বাগতম জানায়। এতসুরো দৌড়ে সে দেওয়ালের কাছে চলে যায় আর দুইজনে অনেক গল্প শুরু করে। রিও এতসুরোকে ডেটে যাওয়ার জন্য অফার করে। সে বলে, তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমাকে ডেটে নিয়ে যাবে না? এদিকে ডেটে যাওয়ার কথা শুনে এতসুরো তো খুব খুশি হয়ে যায়। রিও এতসুরোকে বলে, আমি কাল তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। এতসুরো তো তখন খুব এক্সাইটেড। পরের দিন রিও এতসুরোকে তার ইউনিভার্সিটিতে নিয়ে যায়। এতসুরো তখন বুঝতে পারে ওসব ডেটিং ফেটিং মিথ্যে কথা। রিও তাকে নিজের সুবিধার জন্যই নিয়ে এসেছে, কারণ রিওর প্রেজেন্টেশনের জন্য ওভেন প্রয়োজন, আর তাই সে এতসুরোকে দিয়ে তার ওভেনটা বহন করায়। ভারী ওভেন নিয়ে হাঁটতে এতসুরোর বেশ কষ্ট হচ্ছিল, আর এতদিন পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে এতসুরো খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ সে তো অনেকদিন যাবৎ কোনো কলেজে আসেনি। আর এতসুরোর ডিপ্রেশনের কারণগুলো আরো বেশি তাকে কষ্ট দিচ্ছে। তখন রিও কিছুটা বুঝতে পারে। সে এতসুরোকে পরের বছর আবারও ট্রাই করতে বলে। ওই সময় একটা ছেলে, যে কিনা রিওর উপর ক্রাশ খেয়ে বসে আছে, সে রিওর কাছে আসে আর তাকে এতসুরোর সঙ্গে দেখে জিজ্ঞেস করে, এটা তোমার সাথে কে? রিও এতসুরোকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। ছেলেটার রিওর উপর ক্রাশ ছিল, তাই সে খুব কষ্ট পায়। এতে এতসুরো মনে মনে খুব খুশি হয়। রিওর মতো সুন্দরী মেয়ে সবার সামনে তাকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিচ্ছে। তারপর তারা দুজন মিলে ঘুরতে বের হয়। তখনই রিও একজন মহিলাকে ধরে সেই একই পদ্ধতিতে আবার হত্যা করে, আর সেই ভয়ঙ্কর হাসিটা দেয়। ঠিক এইভাবে রিও এতসুরোর সামনেই অনেক মানুষকে হত্যা করতে থাকে। প্রতিটা হত্যার সাক্ষী এতসুরো হতে থাকে। এতসুরোকে রিও এটাই বোঝায় যে এই দুনিয়ার সবাই খারাপ, শুধু তুমি বাদে। এতসুরো রিওকে জিজ্ঞেস করে, তুমি এত মানুষকে কেন খুন করছো? রিও বলে, আমি কোনো ভালো মানুষকে খুন করি না, আমি তাদেরকেই খুন করি যারা দোষী। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত কত কত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আপাত দৃষ্টিতে দেখিয়ে খুব ভালো মানুষ মনে হয়। কিন্তু এতসুরো খুব অবাক হয়, কারণ রিও এভাবে রাস্তায় সবার সামনে মানুষ হত্যা করছে, তাহলে তার নামে কোনো কেস হয় না কেন, কোনো নিউজ আসে না কেন? পরের দিন এতসুরো খবরের কাগজ খুলে দেখে তাদের নামে কোনো খবর বার হয়েছে কিনা। তবে সেটা দেখার আগেই এতসুরোর পাশে থাকা স্টাফ তাকে ডেকে নেয়, আর এতসুরো তখন কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি ফেরার পথে সে নিচের ফ্ল্যাটের ওই ছেলে হারুকোকে দেখে। হারুকো একজন ক্যাট লাভার, সে বিড়াল খুব পছন্দ করে, বিড়ালকে খাবার দেয়। হারুকোর সাথে এতসুরোর দেখা হলে তারা কুশল বিনিময় করে। এরপর এতসুরো পার্কে রিওর সঙ্গে দেখা করতে চলে যায়। দূর থেকে রিওকে দেখে এতসুরো আবারও তার উপর ক্রাশ খায়। এরপর তারা পার্কে বসে আইসক্রিম খায়। পরের দিন এতসুরো কাজে গেলে বেতন পায়। সে ঠিক করে এই টাকা দিয়ে সে একটা ফোন কিনবে আর কারেন্টের লাইন ঠিক করাবে। আজ আবার তার সুপার শপে নিচের ফ্ল্যাটের হারুকোর বোন আসে। সে এতসুরোকে দেখেই চিনতে পারেন। পরে এতসুরো কাজ শেষ করে বাড়ি ফেরে, আর রিওকে দেখার জন্য সে দেওয়ালের ছিদ্রর কাছে গিয়ে দাঁড়ায়। কিন্তু রিও না থাকায় কোনো সাড়া শব্দ পায় না। তবে সে দেখতে পায় রিও ওই ছিদ্রর সামনে একটা মেসেজ লিখে রেখেছে। রিও মেসেজে বলেছে, ঠিক রাত 10টায় নিজের রুমে থেকো। তারপর এতসুরো রুম ঠিক করে রিওর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এরই মধ্যে ঘটে যায় আর এক ঘটনা। রিওর আজকের টার্গেট হয়েছে নিচের ফ্ল্যাটে থাকা হারুকো।
এতসুরো তাকে মারতে মানা করে বলে যে সে ভালো ছেলে। তারপরেও রিও তার কথা না শুনে হারুকোকে মেরে ফেলে। এতসুরো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখনই রিও তার সেই ভয়ঙ্কর হাসিটা দেয়। কিন্তু এবার এতসুরোর মন খারাপ হয়ে যায়, কেননা তার চোখের সামনে একটা ভালো ছেলেকে হত্যা করা হলো। এরপর আমরা দেখি সেই রেইনা নামের মেয়ে এবং কয়েকজন পুরুষ মিলে রিওর সম্পূর্ণ ঘর পরিষ্কার করে দিচ্ছেন, যেন কোনো প্রকার কোনো প্রমাণ না থাকে। এরই মধ্যে এতসুরো তাদের সঙ্গে কথা বলতে যায় এবং তাদের পরিচয় জানতে চায়। তারা কোনো পরিচয় না দিয়ে ওই ডেড বডির হাত পা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলে। আর এতসুরোকে আঙুলের একটা কাটা কানের দুল দেখায়। এতে করে এতসুরো ভয় পেয়ে যায়। সে এখন বুঝতে পারে কেন এতগুলো খুন করার পরেও রিওর নামে কোনো কেস হয় না, কেননা রিও হত্যা করার পর রেইনা এবং তার টিম সব প্রমাণ ক্লিন করে ফেলে। এতসুরো আবারও জিজ্ঞেস করে, এই ভালো ছেলেটাকে কেন মারলে তোমরা? তখন রেইনা এতসুরোকে হারুকোর রুমে নিয়ে গিয়ে দেখায়, তুমি যাকে ভালো ছেলে ভেবেছ সে আসলে কি? সে আসলে ক্যাট লাভার ছিল না। সে বিভিন্ন বিড়াল ধরে এনে নিরীহ বিড়ালদের উপর অস্ত্রোপচার চালায়। এই পরিবেশ দেখে এতসুরো ভয় পেয়ে যায়। রেইনা তাকে সাবধান করে দেয় যে এতসুরো যদি রিওর হত্যার কাজে বাধা দেয় তাহলে রিও তাকেও শেষ করে ফেলবে। এতসুরো এটা শুনে তার রুমে এসে মাটিতে ঘুমিয়ে পড়ে। সকালে রিওর দরজার নকের শব্দে এতসুরোর ঘুম ভাঙে, কিন্তু তার মাথা থেকে নিচের ফ্ল্যাটের হারুকোর হত্যাকাণ্ডটা কোনো মতেই যাচ্ছে না। তাই সে দরজাটা খোলে না। তার মনে হয় যে রিও এবার তাকেও মেরে ফেলবে। তখন রিও তাকে ভয় দেখাতে জানালা দিয়ে ঢোকে। এতসুরো তখন ভয়ে উঠে বসে। কালকে রাতের পর থেকে এতসুরো রিওকে ভয় পেতে শুরু করেছে, তাকে এড়িয়ে চলছে। কিন্তু রিও এতসুরোর পাশে গিয়ে শুয়ে কথা বলতে শুরু করে। এতসুরো রিওকে এসব খুন খারাপি ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে এসব হত্যাকাণ্ড নিয়ে রিওর সঙ্গে কথা কাটাকাটি হলে রিও সেখান থেকে উঠে চলে যায়। তবে কিছুক্ষণ পর সে আবারও ফিরে আসে। ওইদিকে আবার আমরা দেখতে পাই হারুকোর খোঁজ নিতে তার বোন আসে, কিন্তু হারুকোকে না পেয়ে এতসুরোর কাছে তার খোঁজ জানতে চায়। এতসুরো বলে সে তার খোঁজ জানে না। এদিকে আবার রিও ওপর থেকে তাদের দুজনকে কথা বলতে দেখে বেশ জেলাস হতে থাকে। এতসুরো রিওকে রাখতে দেখে তাকে শান্ত করতে লেগে যায় এবং মেয়েটাকে বলে, তোমার ভাইকে দেখলে আমি জানাবো। এরপর সে তাকে চলে যেতে বলে। এতসুরো রিওর দিকে তাকিয়ে বলে, তুমি কি একেও মেরে ফেলবে? রিও কিছু না বলে চলে যায়। তারা একসঙ্গে খেতে বসলে তখনও এতসুরো জিজ্ঞেস করে, তুমি কি ওকে মেরে ফেলবে? তখন রিও একটু বিরক্ত হয়ে বলে, কেন? ওকে মারতে যাব কেন? ও কি দোষ করেছে? ওর ভাইকে খুঁজে পাচ্ছে না তাই তোমার কাছে এসে জিজ্ঞেস করেছে। এটা তো মারার মতো কিছু হয়নি। তারপরেও এতসুরোর মন থেকে সন্দেহ যায় না। এরপর আমরা দেখি এতসুরোকে একটা কালো গাড়ি ফলো করছে। তার কিছুক্ষণ পর এতসুরোকে একটা লোক গাড়ির মধ্যে তুলে নেয়। গাড়ির মধ্যে রাতের বেলা সেই মহিলা রেইনা বসা ছিল। রেইনা এতসুরোকে হুমকি দিয়ে বলে, বেশি কথা বললে এতসুরোর পা কেটে নেবে। এটা শুনে এতসুরো ভয়ে চিৎকার দিয়ে ওঠে। এরপর আবার সেই হারুকোর বোন এতসুরোকে একটা রেস্টুরেন্টে ডেকে তার ভাইকে খোঁজার জন্য রিকোয়েস্ট করে। পরবর্তীতে পুলিশের কাছে জিডি করবে বললে এতসুরো ভয় পেয়ে যায়। একটা পর্যায়ে সেই মেয়ে তার ভাইয়ের ফ্ল্যাটে ঢুকতে চায় বাড়িওয়ালাকে নিয়ে। এতসুরো তাদের পেছন পেছন গিয়ে দাঁড়িয়ে পড়ে, কেননা সে আগের দিন রাতে ওই রুমের খুব খারাপ অবস্থা দেখেছিল। তাই সে ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল, কিন্তু কোনো প্রকার অস্বাভাবিক কার্যকলাপ না দেখে সেও ভেতরে যায়। ভেতরে গিয়ে তো সে একেবারে অবাক হয়ে যায়। সে আগের দিন রাতে যেমন অবস্থা দেখেছিল এখন সকালে সেরকমের কোনো অবস্থায় নেই, বরং রুমটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর সেখানে একটা চিঠি পড়ে আছে, যেখানে লেখা যে হারুকো কাউকে কিছু না জানিয়ে বেড়াতে গেছে। এতসুরো বুঝতে পারে এই সব কিছু রেইনার টিমই সাফ করেছে। পরে এতসুরো ওই মেয়েকে এগিয়ে দিয়ে আসে। সারাদিন ভালো একটা সময় কাটিয়ে এসে যখন বাড়িতে ফিরবে তখনই সে রিওকে একটা বখাটে ছেলের সাথে দেখে। সেই ছেলেকে আবার রিওর কাঁধে হাত রাখতে দেখে এতসুরো অনেক রেগে যায়। রাতে তারা একসঙ্গে খেতে বসলে এতসুরো রিওকে জিজ্ঞেস করে, কাল রাতে কোথায় ছিলে? রিও বলে সে ভার্সিটিতে ছিল। এতসুরো রেগে গিয়ে বলে, তুমি একটা বখাটে ছেলের সঙ্গে ছিলে, আমি নিজ চোখে দেখেছি। পরে রিও বলে, তুমি আমাকে নিয়ে এমন চিন্তা ভাবনা করো? তুমি যে গোটা দিনটা হারুকোর বোনের সঙ্গে কাটিয়েছ তার বেলায় কিছু না? এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে রিও খাবার ফেলে উঠে চলে যায়। এতসুরো রিওকে এত রাগতে রেখে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। এতসুরো কিস করতে গেলে রিও আবারও এতসুরোকে হুমকি দিয়ে বলে, এর থেকে বেশি কিছু করতে গেলে রিও তাকে হত্যা করবে। এরপর আমরা একটা বার দেখি যেখানে ড্রাগের প্যাকেজিং চলছে। সেখানকার একজন সদস্যকেও রিও হত্যা করেছে। তাই ওই গ্রুপের গ্যাং লিডার রিওকে ডাকে। এই গ্রুপের একজন সদস্য রিওকে আক্রমণ করতে গেলে রিও সরে যায়। পরে গ্যাং লিডার রিওর কাছে এসে তার কাঁধে হাত রেখে পুলিশে দেবার হুমকি দিতে থাকে। রিও এতে কিছুটা ঘাবড়ে যায়। পরে রিও এখান থেকে বের হয়ে আসার সময় গ্যাং লিডার তার বয়ফ্রেন্ড এতসুরোকে মেরে ফেলার হুমকি দেয়। পরের দিন এতসুরো যখন কাজ করে বের হয় তখন রিওকে দেখে সে খুশি হয়ে যায়। তারা একসঙ্গে বাড়িতে ফেরে। এদিকে বাড়িতে ফিরে সে হারুকোর বোনকে দেখতে পায়। সে এতসুরোর রুমের সামনে আছে। সে মেয়েটা তার ভাইকে খুঁজে না পেয়ে প্রচন্ড ড্রিঙ্ক করে বসে আছে। এরপর এতসুরো এবং রিও তাকে রুমে নিয়ে গিয়ে বসায়।
সেই মেয়েটা এতটাই ড্রিঙ্ক করা যে সে রুমের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এতসুরো এত ডাকার পরেও সে ওঠে না। তখন দেখা যায় রিও তার সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসে। হাতে অ্যান্টি কাটার নিয়ে সে ওই মেয়েটাকে হত্যা করতেই যাবে, তখনই এতসুরো তাকে বাধা দেয়। এতসুরো তার হাত চেপে ধরে রাখে। পরে এতসুরো রিওকে বোঝায় যে তুমি যেটা করছো এটা ভুল, তুমি খারাপ মানুষদের হত্যা করে এটা ঠিক আছে, কিন্তু তাই বলে একজন নিরীহ মেয়েকে হত্যা করবে এইটা আমি মেনে নিতে পারবো না। এক পর্যায়ে রিও এতসুরোর হাত ধরে বলে তুমি আমাকে মেরে ফেলো, এটা খুব সহজ। কিন্তু এতসুরো বলে যে সে তাকে অনেক ভালোবাসে। পরে রিও রুম থেকে বের হয়ে যায়। এদিকে ওই মেয়েটার ঘুম ভাঙলে এতসুরো তার জন্য পানি নিয়ে আসে। কথা বলতে বলতে ওই মেয়েটা এতসুরোকে বলে বসে যে সে তাকে পছন্দ করে। এই কথা শুনে এতসুরো ভয় পেয়ে যায় আর তার মুখের উপর এতসুরো পানি ছুঁড়ে দেয় এবং পরে তার কাপড় দিয়ে পরিষ্কার করে দেয়। তখনই হঠাৎ ওই মেয়ে এতসুরোর হাত ধরে বসে আর ইমোশনাল ভাবে তার দিকে তাকায়। সে এতসুরোকে বলে তুমি অনেক ভালো মানুষ। এরই মধ্যে সেই কালো কোট পরা মহিলা রেইনা চলে আসে। এতসুরো রেইনাকে দেখে ভয়ে লাফ দিয়ে ওঠে। তখনই সেই মেয়েটা পাশ থেকে বেরিয়ে যায়। এরপর রেইনা এসে এতসুরোকে শাসায়। তারপর এতসুরো আবার সেই মেয়েটার সঙ্গে দেখা করে রেস্টুরেন্টে এবং তার ভাইয়ের হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলে। তখন আবারও সেই মেয়েটা কফি ডেটে যাওয়ার জন্য এতসুরোকে রিকোয়েস্ট করে, কিন্তু এতসুরোর মনের মধ্যে এখন ভয় কাজ করছে কখন না রিও আবার এই মেয়েটাকে মেরে ফেলে। এরপর বাড়ি ফেরার সময় কালো গাড়িতে করে সেই গ্যাং লিডার এতসুরোকে তার ডেরায় তুলে নিয়ে আসে। এরপর তারা এতসুরোকে থ্রেট করে যে সে যেন তার গার্লফ্রেন্ড যে হত্যাকাণ্ডগুলো করেছে সেটা পুলিশের কাছে গিয়ে জানায়, তা না হলে তারা তাকে মেরে ফেলবে। এই বলে তারা এতসুরোর মুখটা কেটে দেয়। মুখ কাটা অবস্থায় এতসুরো বাসায় ফিরে আসে আর তারই অবস্থা রিও দেখে ফেলে। রিও কিছু জিজ্ঞেস করার আগেই এতসুরো তার রুমে ঢুকে যায়। পরে রিও কাটার দাগ দেখে। সেটা দেখার পর রিওর আর বুঝতে বাকি থাকে না যে কে এই কাজ করেছে। সে যেতে চাইলে এতসুরো তাকে আটকায় আর বলে এইভাবে আর কতদিন সেভাবে মানুষকে হত্যা করবে। কিন্তু রিও কোনো কথাই শুনতে চায় না। এক পর্যায়ে রিও এতসুরোকে বলে আমাকে আমার মতো ছেড়ে দাও। তখন এতসুরো বলে আমি তোমাকে ভালোবাসি। তখন রিও বলে আমার মনেও তোমার জন্য ফিলিংস কাজ করে, কিন্তু আমি এই হত্যাকাণ্ডগুলো বন্ধ করতে পারবো না। এই বলে রিও বেরিয়ে যায়। তারপর আমরা দেখি এতসুরো আবার তার কাজে মন দিয়েছেন। সে যখন কাজ করছিল হুট করে সেখানে রেইনা চলে আসে। সে এতসুরোকে বলে সে যেন রিওকে কষ্ট না দেয় আর সে যেন রিওর কাজেও বাধা না দেয়, তাহলে তারা রিওকে মেরে অন্য কাউকে তার জায়গা দেবে। এই কথা বলেই রেইনা সেখান থেকে চলে যায়। তারপর এতসুরো বাড়ি গিয়ে রিওকে খুঁজতে গেলে দেখে রিও বাড়িতে নেই। রিও কোনো একটা নির্জন এলাকায় বসেছিল। এতসুরো রিওর জন্য অপেক্ষা করতে করতে রাত ৮টা বাজতে গেল, কিন্তু রিওর কোনো খোঁজই নেই। এতসুরো যখনই বাইরে বের হয়ে খুঁজতে যাবে তখনই রিওর ঘরের লাইটটা জ্বলে ওঠে। তখন এতসুরো সেই দেওয়ালের ছিদ্র থেকে দেখে রিও আবার সেই হত্যাকাণ্ড চালানোর জন্য রেইনকোট পরেছে, কিন্তু এইবার তার মুখে সেই ভয়ঙ্কর হাসিটা ছিল না। সে কাঁদছে আর লোকটাকে মারছে, কারণ সে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আজকের খুনটা করছে। এতসুরোর কথা সে অমান্য করেছে। তার অতীতের সকল কথা মনে পড়ছিল। তারপর এতসুরো দৌড়ে রিওকে খুঁজতে বের হয়ে যায় আর তাকে খুঁজে পাওয়ার জন্য সারা শহরে দৌড়াতে থাকে। এদিকে সেই মেয়েটা এতসুরোর অপেক্ষায় বসে আছে, ফোনের পর ফোন দিচ্ছে। এতসুরো না পেরে সে গ্যাং লিডারের কাছে চলে যায়। এতসুরো সেখানে গিয়ে চিৎকার করলে গ্যাং লিডারের সদস্যরা তাকে বেধড়ক মারতে থাকে। একটা পর্যায়ে গ্যাং লিডার এতসুরোকে মেরে ফেলতেই যাবে, ওই সময় হঠাৎ ক্লাবের লাইট বন্ধ হয়ে যায় আর তার ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। ওই গ্যাসের গন্ধে সবাই অজ্ঞান হতে শুরু করে। ওই সময় এতসুরো দেখে রিও তার সেই হত্যাকাণ্ড করার রেইনকোট পরে ক্লাবে ঢুকেছে। তারপর রিও এক এক করে গ্যাংয়ের সকল সদস্যকে অ্যান্টি কাটার দিয়ে মেরে ফেলতে থাকে। শেষমেশ সে ওই গ্যাং লিডারকেও মেরে ফেলে। তখন রিও এতসুরোকে সব বুঝিয়ে বলে যে সে কেন এই হত্যাকাণ্ডগুলো চালায়। তার যত শত্রুতা ছিল এই গ্যাংয়ের প্রতিটা মেম্বারের সঙ্গে, তাই রিও প্রতিটা মেম্বারকেই হত্যা করেছে। অবশেষে এতসুরো রিওকে কিস করতে পারে। তারা দুজনেই একে অপরকে কিস করে। কিন্তু ঠিক কতটা সাইকো হলে রিও এতসুরোর পেটে কাঁটা ঢুকিয়ে দেয় আর বলে যে যেদিন আমি তোমাকে কিস করব ওই দিনই মেরে ফেলবো বলে ঠিক করেছিলাম। এরপর রিও সেই ভয়ঙ্কর হাসিটা দেয়। কিন্তু এত কিছুর পরেও এতসুরো অজ্ঞান হওয়ার আগে রিওকে ভালোবাসি বলে যায়। এরপর সকালে রিও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহর ছাড়বে। ওই সময় রেইনাকে দেখা যায় সে তার মিশন কমপ্লিট করে রিওকে বিদায় জানাতে আসে। এর মধ্যেই এতসুরোও চলে আসে ল্যাংড়াতে। তারপর তারা একসঙ্গে শহর ছাড়ে। যাওয়ার আগে রিও এতসুরোর কাছে প্রমিস করে যে সে আর এমন হত্যাকাণ্ড কখনোই করবে না। এই বলে দুজন হাত মিলিয়ে শহরটা ত্যাগ করে। আর এরই মধ্য দিয়ে এই মুভিটাও সম্পূর্ণ হয়। তো মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আমার ভালো লাগবে। টাটা।